আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো ব্লগটা একদম দুপুরে রান্নাবাড়া থেকে শুরু করেছি। আজকে একদম পালং শাক দিয়ে টুনা ফিশ দিয়ে রান্না করব। তো পালং শাক দিয়ে টুনা ক্যান দিয়ে কে কে রান্না করে খেয়েছেন এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। পর্তুগালে কিন্তু অনেক বেশি পালং শাক পাওয়া যায়, তো অনেক সময় দেখা যায় বেশি করে নিয়ে আসলে আমি ডিপে রেখে দেই। তো যাই হোক, এটা আমি অনেক সময় পালং শাকটা আমি অনেক সময় ডাল দিয়েও রান্না করি, আবার মাংস দিয়েও রান্না করি। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। নেক্সট টাইম আমি মাংস দিয়ে রান্না করে দেখাবো। তো আজকে যে আমি টুনা ক্যান দিয়ে রান্না করেছিলাম, এখানে আমি কোনো হলুদ দেইনি, জাস্ট কাঁচামরিচ দিয়েছি। এরপরে আমি একটু ট্যাংরা মাছ ভুনা করব দুপুরের জন্য, শাক ভাজি আর মাছ ভুনা। বাংলাদেশের ট্যাংরা মাছটা কিন্তু একদম খেতে ডিফারেন্ট একটা টেস্ট লাগে। এখানে আমার কাছে সব মাছের মধ্যে একটা কেমন যেন ব্যাড স্মেল লাগে। যদিও আমি তেমন বেশি মাছ প্রেমী না, তারপরেও মাঝে মধ্যে মনে হয় যে একটু দেশি মাছ হলে হয়তো খেতে ভালো লাগবে। তো ওই দিন আমি যে ট্যাংরা মাছ ভাজি করতেছিলাম, তো এই মাছগুলো না একটু বেশি করে না ভাজলে না একটু কেমন যেন একটা তেল তেল স্মেল লাগে আমার কাছে। তো আমি সবসময় যখন মাছ ভুনা করি, মাছটাকে একটু ভালো করে ভেজে নেই। তো এখানে যে আমি দুটো পেঁয়াজ বড় বড় কেটে নিয়েছি। এখানকার পেঁয়াজগুলো না আমাদের দেশের মতো অত ভালো না। এই পেঁয়াজগুলো না কেটে দেওয়ার পরে অনেক বেশি সময় লাগে এটা একটু ভাজা ভাজা বা নরম হতে। তা আমি অনেক বেশি সময় লাগিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে নেই। তাছাড়া মাছ ভুনা করার পরেও দেখা যায় পেঁয়াজটা একটু কেমন যেন সাদা সাদা হয়ে ভাসতে থাকে, বেশি বাজে লাগে দেখতে। এই পেঁয়াজটাও অনেকক্ষণ ভাজা করার পরেও কিন্তু রান্নার পরে দেখা যায় একটু সাদা সাদা হয়, যদি মশলা আপনি একটু বেশি করে না দেন। এখানকার গুঁড়া মশলাগুলো আমাদের দেশের মতো না, একদমই ডিফারেন্ট। তো যাই হোক, তো এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর 1/2 চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে আমি আদা রসুনের পেস্টও দিয়েছি। দেওয়ার পরে এই যে মশলাটাকে একটু ভালো করে কষানিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা টমেটো, বড় একটা টমেটো কেটে ওটাকে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। দেওয়ার পরে এটাকে আমি একটু ঢেকে দেবো। তো মশলা আর টমেটোটা কুক হয়ে যাওয়ার পরে এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেব, যাতে মশলার সাথে মাছটা একটু ভালো করে মিক্স হয়ে যায়। পরে যাতে খেতে ভালো লাগে, যেহেতু ফ্রিজের মাছ, অনেক পুরানো মাছ থাকে এখানে। তো এই যে পরে আমি মিক্স করে দেওয়ার পরে আমি এখানে একটু গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে আমি মাছটাকে অনেকক্ষণ কুক করব। আমি একটু মাছ যদি একটু ভুনা করি তাহলে একটু ঝোল ঝোল রাখি, বেশি একদম শুকিয়ে ফেলি না, যাতে বাচ্চাদের খাওয়াতে সুবিধা হয়। মাছ একদম শুকনা শুকনা খেলে না আমার কাছে ভালো লাগে না, একটু ঝোল ঝোল খেলে মনে হয় মাছের ভেতরে লবণও যায় আর মাছটা খেতেও ভালো লাগে। আর যেহেতু এখানকার মাছ অত যে আমাদের দেশের মতো না, এখানের মাছ একদমই ডিফারেন্ট। তো এই যে মাছটা কিন্তু আমি দেখেন একটু ভিজা ভিজা রেখেছি, ঝোল ঝোল রেখেছি। বাচ্চারা খেতে পছন্দ করে আর কি, এরকম আমারও ভালো লাগে। তো যাই হোক, ফাইনালি মাছটা রান্না হয়েছে। দেখেন, দেখে কিন্তু মনে হচ্ছে যে মজাই হয়েছে। ওই দিন আসলে মাছ বোনাটা আসলে অনেক মজা হয়েছিল। তো পরে রান্নার পরে আমি জাস্ট একটা দুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, জাস্ট একটু টেস্টের জন্য। যদিও এখানে কাঁচামরিচগুলো তেমন একটা ঝাল ছিল না, জাস্ট আমি দিলাম একটু ফ্লেভারের জন্য। আমি ঝাল অনেক অনেক কম খাই, আমার মনে হয় ঝাল কম খাওয়াটাই ভালো। তো মাছ আর শাক ভাজি করার পরে আমার মনে হচ্ছিল যে আমার ছেলে শুধু মাছ দিয়ে ভাত সে খেতে চাবে না, আমি জানি। তো আমি সে বলার আগে আমি তার জন্য ডিম আর কি ভেজে রেডি করে রাখতেছি, যাতে যখন সে ভাত খাবে আগে তাকে বলবো যে শুধু মাছ ভাজি বা শাক রান্না করেছি, খেলে তো আর ডিমটা দিব না, আর যদি না খেতে চায় তাহলে আর কি ডিমটাও দিব। তা আমি আগেই আর কি রেডি করে রেখে দিছি।
তো রান্না শেষ হয়ে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি করেই সাথে সাথে কিচেনটা ক্লিন করে ফেলি। তো যদিও আমি রান্নার আগেও একবার একটু ক্লিন করে নিই, যাতে রান্না করার পরে অত বেশি সময় আমার রান্নাঘরে মানে টাইম নষ্ট করতে না হয়। আমি সবসময় এটাই করি, রান্না করার আগে একটু জাস্ট ক্লিন করে নিই, পরে যাতে রান্না করার পরে বেশি করে ডিপ ক্লিনটা ছেড়ে নেই। আমি এভরিডেই আমার কিচেনটাকে ক্লিন রাখি, আমার এটা খুব ভালো লাগে। মনে হয় আমার রান্নাঘরটা ক্লিন থাকলে আমি যখন রান্না করতে চাবো তখন আমার খুব ভালো লাগবে। এটা আসলে একটা মনের শান্তি বলতে পারেন। কার কার এই ধরনের হ্যাবিট আছে রান্নাঘর ক্লিন রাখার করার জন্য। তো এই যে সব কিছু ক্লিন টিন করা হয়ে গেছে, এরপরে এই তো আমার ছেলে চলে এসেছে, ওকে ভাত দিচ্ছিলাম। আর আমি বললাম না যে মাছ দিয়ে খেতে চাবে না, যদিও একটু জোর করে একটু শাক ভাজি নিয়েছি, তারপরে সে ডিমটা দেওয়াতে একটু সে বেশি খুশি হয়েছে যে ঠিক আছে ডিম দাও, কিন্তু মাছ দিবা না। ডিনারে কেউ ভাত খেতে চায় না, তো এক এক দিন ডিনারে আমি এক একটা আর কি বাচ্চাদের দেওয়ার জন্য রেডি করে রাখি। তো আমি আগেই বিকেলবেলা পিজার ডোটা রেডি করে রেখেছিলাম, জাস্ট ওরা স্কুল থেকে এসে রেস্ট নেওয়ার পরে আমি ওদেরকে দিব। তো বড় একটা করেছি যাতে ওরা দুইজন খেয়ে ফেলতে পারে। তো এই যে সসটা রেডি, আর এখানে এই যে ক্যাপসিকাম আর মাশরুম, পেঁয়াজ, এগুলো আমি কেটে নিছি, দেন ধুয়ে নিছি, দেন চিজ আছে। তো আমি এখন উপরে জাস্ট সসটা দিয়ে দেবো। এখানে আমি একটু ঝাল সস, টমেটোর সস আর একটু বারবিকিউ মিক্স করে নিয়েছি, যাতে বাচ্চাদের একটু খেতে ভালো লাগে, মানে টেস্টটা ভালো আসে, যেহেতু পিৎজাটা একটু বেশি বড় সেজন্য। তো আমি আস্তে আস্তে করে পিৎজাটাতে দিয়ে দেবো। মোজারেলা নিয়ে আসলে না আমি যে এর ভেতরে ভেতরে দিয়ে দিই, তখন কিন্তু পিৎজা আরও বেশি সফট হয়, একদম নরম হয়ে যায়। টুনা ক্যান নিয়েছি 2টা, এগুলোই এখন দিয়ে দেবে একটু একটু করে। আমি ক্যাপসিকাম দিয়ে দিই, একটু বেশি বেশি করে দেই, যেহেতু ওরা পছন্দ করে, তো সেক্ষেত্রে একটু বেশি করে দেওয়াই যেতে পারে, তাই না? এটা তো এমন না যে এটা বাহির থেকে কেনা আনা পিৎজা, সব আমাকে লিমিটেড দিতে হবে, কারণ এটাই ওদের একটু ডিনার হবে, সো আমি একটু বেশি করে সবসময় দিই। পিৎজাটাও তো অনেক বড়, একটু বেশি না দিলে তো হচ্ছেও না, তাই না? এটাকে একটু কভার তো হইতে হবে। অলিভও আছে, এটা কিন্তু আমি অলিভ দিলাম, এই যে কাটা অলিভ কয়েকটা দিয়ে দিছি। এখন ব্ল্যাক পেপার, দেন অরিগানো শেষের পর্যায়ে। রোজমেরিটা শেষ হয়ে গেছে। এইটার স্মেলের জন্য এত ভালো লাগে, মানে বাচ্চারা একদম শখে খায়, মানুষ বলে না শেষ হয়ে গেছে, না আনতে হবে। এটাও শেষ প্রায়। এত বেশি আমার এগুলো ইউজ করা হয়, ড্রাই মানে এই মশলাগুলো। বেশি বেশি করে চিজ দেওয়ার পালা, কারণ বাচ্চাদের পিৎজার মূল আকর্ষণই তারা চিজ খাবে, ইচ্ছে মতো চিজ খাবে। আর আমিও দিয়ে দিই বেশি বেশি করে, যেহেতু ওরা পছন্দই করে। এটা কিন্তু অনেক তাড়াতাড়ি সফট হয়ে যায়, চিজগুলো এত ভালো, আর কি বলবো আমি। একদম ইচ্ছা মতো করে চিজ দিছি, ওরা খেয়ে খুব খুশি হয়ে যাবে। তো ওভেনটাও ফিট হয়ে গেছে, আমি এটাকে দিয়ে দিই। তো ফাইনালি পিৎজা রেডি হয়ে গেছে। এরা এখন যে একটু গরম আছে, তো দুইজনকে এখান থেকে কাট করে দেব। পিৎজাটা আসলে এরকম করে আমি বড় বড় করে পিৎজা প্রায় সময় বানাই বাচ্চাদের জন্য, আবার ছোট করেও বানাই। তো সকালবেলা ছেলের জন্য নাস্তা রেডি করতেছিলাম। তো আজকে সকালে তার একটু দেরি করে ক্লাস শুরু হবে, এই জন্য ও দেরি করেই যাচ্ছিল। তো যে আমি পরোটা না দিয়ে ওর জন্য ব্রেড রেডি করতেছি। মাঝে মধ্যে ব্রেড ডিমের মধ্যে এভাবে করে দিই বাচ্চাদেরকে।
সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতেই টাইমটা যে এত ঝটপট করে জলদি জলদি চলে যায়, দেখা যায় দুইজনের নাস্তা, তারপর হচ্ছে স্কুলের টিফিন, সব কিছু রেডি করতে করতে দেখা যায় যে ওদের টাইমই হয়ে যায়। যদি একদিন দেরি হয় আমার একটু ঘুম থেকে উঠতে, তাহলে হয়তো দেখা যাবে পুরা সবাই ঘুমিয়ে আছে, কারো আর কোনো সাউন্ডই নাই। তো আমি এভরিডে সবসময় হচ্ছে একটা ফিক্সড টাইমে অ্যালার্ম দিয়ে রাখি। অ্যালার্মটা আগে থেকে বাজতে থাকে, বাচ্চাদের ফোনেও অ্যালার্ম দেওয়া থাকে। এই জন্য আলহামদুলিল্লাহ কখনো আমাদের মানে দেরি হয় না। আমি তো সবসময় একটা টাইম, আমার এমনিতে অ্যালার্ম না বাজলেও আমার দেখা যায় ওই টাইমটাতে আমার প্রতিদিন ঘুম ভেঙে যায়। স্কুল বন্ধ থাকলেও আমার ওই টাইমে ঘুম ভেঙে যায়। তো যাই হোক, এখানে এই যে ডিম সিদ্ধ দিচ্ছি আরেকজনের জন্য, আরেকজন রুটি খাবে না, আরেকজন হচ্ছে ব্রেড খাবে, তো এই আর কি। তো ছেলেকে হচ্ছে শুধু ব্রেড দেব, ও শুধু ব্রেড খাবে, আর মেয়ের জন্য ডিম সিদ্ধ দিয়েছি, ও ডিম সিদ্ধ খাবে। ব্রেড অনেক সময় আমার মেয়ে এই ব্রেডটা খেতে চায় না, যদি ওকে স্যান্ডউইচ করে দিই তাহলে ও খায়, আবার এভাবে ডিম মিক্স করে দিলে ওর নাকি ভালো লাগে না। তো আজকের এই ছোট্ট ব্লগটি এ পর্যন্তই। আজকের এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন।